নমস্কার। আজ আমরা একটা দারুণ ইন্টারেস্টিং সময়ের গল্প বলবো। এমন এক সময় যখন ভারতীয় উপমহাদেশের ইতিহাস নতুন করে লেখা হচ্ছে, আর সেই ইতিহাসেরই এক কোণায় মানে এই বাংলায় সম্পূর্ণ অন্য একটা অধ্যায়ের সূচনা হচ্ছিল। চলুন ফিরে যাওয়া যাক সেই বৈদিক যুগে আর দেখে নেওয়া যাক বাংলার সেই অনন্য ইতিহাসটা। তো প্রশ্নটা হলো, যখন আর্য সংস্কৃতি উত্তর পশ্চিম ভারতে ছড়িয়ে পড়ছিল, তখন ঠিক এই সময় গঙ্গা আর ব্রহ্মপুত্রের ধারে এই বাংলায় আসলে কি ঘটছিল? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে সেন্টারে। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। আচ্ছা, আগের সময়টা একটু বুঝে নেওয়া যাক, তাই না? আমরা কথা বলছি মোটামুটি 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের একটা সময় নিয়ে। ভাবুন, প্রায় 1000 বছরের একটা লম্বা সময়। আর এই দীর্ঘ যাত্রাপথে কিন্তু বাংলার নিজস্ব পরিচয়ের ভিত্তিটা তৈরি হয়েছিল। তো প্রাচীন বাংলাকে যদি বুঝতে হয়, সবার আগে এর ভূগোলটা বুঝতে হবে। মানে জায়গাটা ছিল বৈদিক সভ্যতার একেবারে কেন্দ্র থেকে অনেক দূরে। বলা যায় একরকম রহস্যে ঘেরা একটা সীমান্তবর্তী এলাকা। এখানকার ভূপ্রকৃতি ছিল কিন্তু একদম অন্যরকম। একদিকে যেমন বিশাল সব নদী, উর্বর পলিমাটি যা আশীর্বাদের মতো, তেমনই আবার অন্যদিকে ছিল দুর্ভেদ্য জঙ্গল আর বিস্তীর্ণ জলাভূমি। আর ঠিক এই কারণেই বাংলা যেন বাইরের দুনিয়া থেকে একটু আলাদাই ছিল। এই ভৌগোলিক বৈশিষ্ট্যটাই কিন্তু বাংলার ইতিহাসকে একটা অন্য দিকে নিয়ে গেছে। আচ্ছা, এই যে এমন একটা আলাদা পরিবেশ, এখানে কারা থাকতো আর বাইরে থেকেই বা কারা আসছিল? চলুন এবার সেই গল্পটাতেই ঢোকা যাক, যেখানে দুটো একেবারে ভিন্ন সংস্কৃতির দেখা হচ্ছে। দেখুন, একদিকে ছিল এখানকারই আদি বাসিন্দা, যেমন নিষাদ, পুণ্ড্র। তাদের নিজেদের সমাজ ছিল, নিজেদের নিয়মকানুন ছিল। আর অন্যদিকে উত্তর পশ্চিম দিক থেকে ধীরে ধীরে আসছিল আর্যরা। ওরা ছিল পশুপালক, আর সাথে করে নিয়ে আসছিল ওদের বৈদিক সংস্কৃতি। আর এই দুই দলের মেলামেশাই কিন্তু বাংলার ভবিষ্যৎটা ঠিক করে দেবে। কিন্তু ব্যাপারটা এমন না যে আর্যরা এসে সহজেই সবকিছু দখল করে নিল। একদমই না। বাংলার এই দুর্গম প্রকৃতি আর তার সাথে স্থানীয় মানুষদের প্রতিরোধ, এই দুটোর কারণে আর্যদের এখানে থিতু হতে কিন্তু অনেক সময় লেগেছিল। এটা কোনো সহজ বিজয় ছিল না, বরং ছিল একটা লম্বা আর বেশ জটিল আদান প্রদানের গল্প। বেশ, তাহলে এবার গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে আসা যাক। কিভাবে এই দুটো সংস্কৃতি মিলেমিশে গিয়ে একেবারে নতুন একটা আইডেন্টিটি তৈরি করলো। এই টেবিলটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, অর্থনীতিতে কেমন একটা দারুণ ফিউশন হয়েছিল। যেমন ধরুন কৃষির কথা। এখানকার মানুষ তো আগে থেকেই ধান চাষে এক্সপার্ট ছিল। আর্যরা এসে নতুন ফসলের সাথে নিজেদের মানিয়ে নিল। ফলাফল, ধান হয়ে গেল এখানকার প্রধান খাবার। আবার জীবিকার দিকে তাকালে দেখবেন, স্থানীয়রা করত শিকার আর ফলমূল সংগ্রহ, আর আর্যরা করত পশুপালন। দুটো মিলেমিশে একটা মিশ্র অর্থনীতির জন্ম হলো। আর এভাবেই কিন্তু এখানকার ব্যবসা বাণিজ্য বাড়তে শুরু করে। শুধু অর্থনীতি নয়, ধর্মের ক্ষেত্রেও কিন্তু একই রকম একটা মিশ্রণ দেখা যায়। ভাবুন, একদিকে আর্যরা নিয়ে এলো তাদের বৈদিক যজ্ঞের মতো রিচুয়াল, অন্যদিকে এখানকার আদিবাসীদের মধ্যে আগে থেকেই ছিল প্রকৃতির পুজো, মানে গাছ, নদী ইত্যাদির উপাসনা। সময়ের সাথে সাথে কি হলো, এই দুটো ধারা মিলেমিশে এক হয়ে গেল। মানে বৈদিক দেবতা যেমন অগ্নি বা ইন্দ্রের পুজোও হচ্ছে, আবার স্থানীয় বিশ্বাসগুলো কিন্তু হারিয়ে যায়নি, ওগুলো টিকেছিল। তো আসল কথাটা কি দাঁড়ালো? বাংলার সমাজটা কিন্তু আর্যাবর্তের মেইনল্যান্ডের কোনো কার্বন কপি ছিল না। এখানে বৈদিক পর্ণপ্রথা হয়তো আস্তে আস্তে আসছিল, কিন্তু তার পাশাপাশি স্থানীয় যে সামাজিক ব্যবস্থা, সেটাও কিন্তু দিব্যি টিকেছিল। ভাষার ক্ষেত্রেও তাই। একদিকে সংস্কৃতের প্রসার ঘটছে, কিন্তু অন্যদিকে প্রাকৃতের মতো স্থানীয় ভাষাগুলোও সমান তালে গুরুত্বপূর্ণ ছিল। মানে পুরোটাই ছিল একটা জটিল, একটা জীবন্ত সামাজিক মিশ্রণ। আচ্ছা, এই যে একটা সাংস্কৃতিক ফিউশন হলো, এর থেকে রাজনৈতিকভাবে নতুন কি তৈরি হলো, চলুন এবার সেটাই দেখা যাক। এই সময়টাতে জনপদ বলে একটা জিনিসের উদ্ভব হয়। জনপদ মানে কি? মানে হলো ছোট ছোট রাজ্য বা রাজনৈতিক ইউনিট। এগুলো ছিল মূলত এক একটা উপজাতিকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজ্য। আর এটাই ছিল বাংলায় রাষ্ট্র তৈরির একদম প্রথম ধাপ। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই যে নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি হলো, তাতে কিন্তু স্থানীয় উপজাতীয় প্রধান বা মোড়লরা তাদের ক্ষমতা হারিয়ে ফেলেননি। একদমই না। তারা আর্যদের সাথে কখনো জোট বেঁধেছেন, আবার কখনো লড়াই করেছেন। ক্ষমতাটা ছিল বেশ ভাগাভাগি করা। তো সব মিলিয়ে এই প্রাচীন ইতিহাস বাংলার ভবিষ্যতের জন্য কতটা শক্তিশালী একটা ভিত্তি তৈরি করেছিল, চলুন এবার সেটাই আলোচনা করা যাক। মানে পুরো আলোচনার সারমর্মটা হলো এটাই। বৈদিক যুগে যে একটা প্রতিরোধ এবং সংমিশ্রণের গল্প তৈরি হয়েছিল, সেটাই বাংলার স্বতন্ত্র পরিচয়ের আসল ভিত্তি। এই সময়টাই কিন্তু ঠিক করে দিয়েছিল যে বাংলা কেন আর কিভাবে বাকি ভারত থেকে একটু আলাদা হবে।
আর দেখুন ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং। একটা সময় যে বাংলাকে আর্যাবর্তের বাইরের একটা অঞ্চল বলে মনে করা হতো, সেই বাংলায় ধীরে ধীরে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। এমনকি মহাভারতের মতো মহাকাব্যেও বাংলার নাম আসতে শুরু করে। এটা কিন্তু এর ক্রমবর্ধমান গুরুত্বকেই বোঝায়। আসলে এই যে ছোট ছোট জনপদগুলো তৈরি হয়েছিল, এগুলোই ছিল ভবিষ্যতের বড় বড় রাজ্যগুলোর বীজ। আমরা যে অঙ্গ, বঙ্গ বা পুণ্ডের কথা শুনি, এই নামগুলো যা পরে বাংলার পরিচয় হয়ে উঠবে, সেগুলোর শেকড় কিন্তু এই বৈদিক যুগেই পোতা হয়েছিল। তাহলে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা অঞ্চলের পরিচয় কি শুধু তার জয় বা সম্পদ দিয়ে তৈরি হয়, নাকি তার প্রতিরোধ করার ক্ষমতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা আর বিভিন্ন সংস্কৃতিকে এক করে ফেলার ক্ষমতার ওপরও নির্ভর করে? বাংলার ইতিহাস কিন্তু আমাদের দ্বিতীয় উত্তরটাই ভাবতে শেখায়। Thanks for watching, and if you liked the video then please hit the like button.